আসসালামু আলাইকুম, স্বাগতম তোমাদের আজকে চতুর্থ অধ্যায় বাজার এর তৃতীয় এবং শেষ পার্ট এমসিকিউ ক্লাসে। তো তোমরা যারা আমাদের এই ভিডিওটা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখতেছো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা। যারা পেজ থেকে দেখতেছো অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো দিয়ে রাখবা, যাতে তোমরা আমাদের পূর্ববর্তী এবং পরবর্তী ভিডিওগুলো দেখতে পারো এবং এখান থেকে ক্লাসগুলো করে নিতে পারো। তো যারা আমাদের পূর্ববর্তী ভিডিওগুলো বা ক্লাসগুলো করো নাই অবশ্যই আমাদের ক্লাসগুলো করে নিবা। তো চলো আমরা আজকে চতুর্থ অধ্যায় বাজার এই অধ্যায়ের পার্ট 3 যে আমরা বা শেষ যে অংশটা এটা দেখে নিব এমসিকিউ। তো এখানে 35 নম্বর বলছে যে অধ্যাপক মার্শাল দ্রব্যের দাম নির্ধারণ প্রক্রিয়ায় কিসের ভিত্তিতে দেখিয়েছেন। অর্থাৎ দ্রব্যের দাম যে নির্ধারণ করা হয়, অধ্যাপক মার্শাল বলছেন যে দ্রব্যের দাম নির্ধারণ যে প্রক্রিয়া এটা কিসের ভিত্তিতে করা হয়। অর্থাৎ এই যে দামটা আমরা যে নির্ধারণ করে থাকি দ্রব্যের, এটা কিসের ভিত্তিতে করা হয়। ক চাহিদা ও যোগান, খ আয় ও ভোগ, গ উৎপাদন ও ব্যয়, ঘ বলছে যে চাহিদা ও সময়। তাহলে এই যে আমরা যেটা দেখে থাকি এটা মূলত চাহিদা যোগানের সাপেক্ষে আমরা দেখে থাকি। তাহলে 35-এর উত্তর কী হবে বলো তো? 35-এর উত্তর হচ্ছে ক চাহিদা ও যোগান। 35-এর উত্তর কি? চাহিদা ও যোগান। তাহলে আমরা 35-এর উত্তর পাইলাম ক। 34 নম্বর বলছে যে সাধারণত কৃষিজাত দ্রব্যের যোগান কেমন। সাধারণত কৃষিজাত দ্রব্য যেগুলা এগুলোর যোগান কেমন। ক স্থিতিস্থাপক, খ অস্থিতিস্থাপক, গ শূন্য স্থিতিস্থাপক, ঘ আড়াআড়ি স্থিতিস্থাপক। তাহলে আমরা যে ধরনের যেগুলো দেখি সাধারণ যে কৃষিজাত দ্রব্য এগুলোর যোগান মূলত কি হয়? অস্থিতিস্থাপক যোগান হয়। কেমন যোগান হয়? অস্থিতিস্থাপক যোগান হয়। তাহলে উত্তর কি হবে বলো তো? উত্তর হবে এগুলো হচ্ছে সাধারণ কৃষিজাত দ্রব্যের যোগান সাধারণভাবে স্থিতিস্থাপক হয়ে থাকে। তাহলে এটার উত্তর হচ্ছে 36-এর উত্তর হচ্ছে ক স্থিতিস্থাপক। 37 নম্বর বলছে যে অধ্যাপক মার্শাল বাজারকে বিশ্লেষণ করেন। অর্থাৎ অধ্যাপক মার্শাল বাজারকে বিশ্লেষণ করেন কিসের ভিত্তিতে? শুধু চাহিদার ভিত্তিতে, চাহিদা ও যোগানের ভিত্তিতে, সময়ের গুরুত্বের ভিত্তিতে। তাহলে কিসের ভিত্তিতে করে থাকেন? তাহলে এটার উত্তর হচ্ছে 2 ও 3। অর্থাৎ অধ্যাপক মার্শাল যে বাজারের যে বিশ্লেষণ করেন সেটা হচ্ছে চাহিদা যোগানের ভিত্তিতে, সময়ের গুরুত্বের ভিত্তিতে। এই যে দুইভাবে কি করেন মার্শাল বাজারকে বিশ্লেষণ করে। 38 নম্বরে বলছে যে চিত্রটি কোন বাজারকে নির্দেশ করে। অর্থাৎ এখানে একটা চিত্র ছিল, কি ছিল? এখানে একটা চিত্র ছিল, চিত্রটা কোন ধরনের বাজারকে নির্দেশ করে সেটা আমাদের দেখাতে বলছে। তাহলে এখানে আমি যদি চিত্রটা তোমাদের একটু দেখাই যে এখানে কোন ধরনের বাজারকে নির্দেশ করে। অনেক সময় বাজারে চিত্র দেওয়া থাকে, বাজারে আমরা চিত্র দেখি যে দুটা, একটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার আর একটা হচ্ছে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। তো যখন চিত্র এরকম থাকে যে এখানে পি আর এখানে কিউ দেওয়া থাকে, বা এখানে তোমাদের কিউ দেওয়া থাকতে পারে, হ্যাঁ। তো এখানে যখন এরকম দেখায় যে পি সমান এম আর ইকুয়াল এ আর, হ্যাঁ, ইকুয়াল ডি, এগুলা সমান হয়। যখন সমান হয় তখন এটাকে আমরা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলে থাকি। কি বলে থাকি? পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলে থাকি। যখন আমার পি ইকুয়াল এ আর ইকুয়াল এম আর হয় তখন সেটাকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলা হয়। কি বলা হয়? পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার হয়। যখন চিত্র এরকম হয় আর কি, চিত্র কেমন হয়? এরকম হয়, তখন সেটাকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলা হয়। আর অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে চিত্র এরকম হয়। চিত্র এরকম হয়, ঠিক আছে? আর একটু এরকম চিত্র হয়। এটা হচ্ছে আমার এ আর এটা হচ্ছে এম আর। তাহলে এখানে এটা সমান হচ্ছে পি, এখানে হচ্ছে 0, এখানে কিউ, আর এখানে হচ্ছে পি এ আর এম আর, ঠিক আছে? এখানে যখন চিত্র এরকম হয়, চিত্রটা যখন এরকম হয় তখন সেটাকে আমরা অপূর্ণ প্রতিযোগিতামূলক চিত্র বলি। তাহলে এখানে আমার এ আর ইকুয়াল পি নট ইকুয়াল এম আর, ঠিক আছে? যখন হবে সেটা হবে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। তাহলে এখানে যে চিত্রটা আছে সেটা হচ্ছে এই চিত্রটা। কোন চিত্রটা? এই চিত্রটা, অর্থাৎ প্রথম চিত্রটা। এই চিত্রটা থেকে যে বাজারের ধারণা পাই সেটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। কোন বাজার? পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। তাহলে মনে থাকবে যে এটা কোন বাজার, অর্থাৎ এই চিত্রটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের চিত্র। আচ্ছা, উক্ত বাজারে অর্থাৎ পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে, কোন বাজারে?
পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে গড় আয় ও প্রান্তিক আয় সমান হওয়ার কারণ হলো এখানে নির্দিষ্ট ক্রেতা বা বিক্রেতার দাম নির্ধারণে ভূমিকা নেই। অর্থাৎ ক্রেতা বিক্রেতার দাম যে নির্ধারণ করার সময় ভূমিকা থাকে না, দাম স্থির থাকে, এজন্য বাজারে নতুন কোনো ফার্ম অংশগ্রহণ করতে পারে না। অর্থাৎ এটা নয়, অর্থাৎ এখানে বাজারে যে কোনো ফার্ম আসতে পারে, যেতে পারে। তাহলে প্রথম দুইটা হচ্ছে এর বৈশিষ্ট্য। প্রথম দুইটা কি এর বৈশিষ্ট্য, তাহলে 1 এবং 2, 1 এবং 2। তাহলে এখানে হচ্ছে কি ক্রেতা বিক্রেতা কোনো ভূমিকা রাখে না, দাম স্থির থাকে, এই জন্য চিত্রটা ওরকম হয়। এরপরে বলছে যে রহিম প্রতিদিন 60 টাকা লিটার দরে বাজারে দুধ বিক্রি করে। তার গ্রামে শনিবার কয়েকটি বিবাহ অনুষ্ঠান থাকায় দুধের দাম 80 টাকা লিটার দরে বিক্রি করে। সে অন্যান্য দিনের ন্যায় সমপরিমাণ দুধ বাজারে নিয়ে আসে। তাহলে 40 টাকা যে দুধের বাজার কোন ধরনের বাজার, অর্থাৎ যে 40 টাকা যে বাজার, এটা কোন ধরনের বাজার? যে আমাকে বলছে যে দুধের বাজার কোন ধরনের বাজার, 40 নম্বরের প্রশ্ন করছে যে দুধের বাজার কোন ধরনের বাজার। যা দুধ বেশি সময় ধরে রাখা যায় না, বেশি সময় ধরে রাখা যায় না, এটা হচ্ছে কি, এটা হচ্ছে অল্প দিন বা কয়েক ঘন্টা পর নষ্ট হয়ে যায়, এটা পচনশীল দ্রব্যের মধ্যে পড়ে। তাহলে দুধের বাজার হচ্ছে অতি স্বল্পকালীন বাজার। কোন ধরনের বাজার? অতি স্বল্পকালীন বাজার। তাহলে দুধের বাজার কোন ধরনের বাজার? অতি স্বল্পকালীন বাজার। এরপরে 41 নম্বর বলছে যে রহিমের ক্ষেত্রে যোগান রেখা প্রকৃতি বাম দিক থেকে ডান দিকে ঊর্ধ্বগামী। অর্থাৎ কেমন হবে যোগান রেখা, কেমন হবে? বাম দিক থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হবে, নাকি বাম দিক থেকে ডান দিকে স্থির হবে? কারণ সে কি বলছে যে সে 60 টাকা লিটার বিক্রি করে, কিন্তু একদিন হঠাৎ করে সে 80 টাকা দামে বিক্রি করছে। কত দামে বিক্রি করছে? 80 টাকা দামে বিক্রি করছে। তাহলে এটার যোগান রেখাটা কেমন হবে? তো রহিমের যোগান রেখার প্রকৃতি কেমন হবে? বাম দিকে ডান দিকে ঊর্ধ্বগামী, লম্ব অক্ষের সমান্তরাল, সম্পূর্ণ অস্থিতিস্থাপক। কারণ সে যোগান বাড়ায় নাই, তাহলে সেটা হচ্ছে লম্ব অক্ষের সমান্তরাল এবং এটা কি হবে? সম্পূর্ণ অস্থিতিস্থাপক যোগানের মধ্যে পড়বে। এবং তিনোটাই হবে এখানে, অতএব এখানে তিনোটাই হবে। অতএব যোগান ঊর্ধ্বগামীও হবে, অস্থিতিস্থাপক হবে, সবগুলাই এখানে হবে। অতএব সময়ের সাপেক্ষে আমি যদি 3টা শর্ত বলি তাহলে 3টাই এখানে প্রযোজ্য হয়। 42 নম্বর বলছে যে সময়ের ভিত্তিতে বাজার কত প্রকার? সময়ের ভিত্তিতে বাজার কত প্রকার? অর্থাৎ সময়ের ভিত্তিতে আমরা বাজার 4 প্রকারের দেখি। কয় প্রকারের দেখি? 4 প্রকারের দেখি। সময়ের ভিত্তিতে বাজার 4 প্রকারের দেখি। তো তোমরা অনেকেই জানো আমাদের চলশিখি প্ল্যাটফর্মে 2টা কোর্স লঞ্চ করা হয়েছে। একটা হচ্ছে টার্গেট A+ 2.0 কোর্স, যেটা ইংলিশ কোর্স, সেখানে ইংলিশের A to Z পড়ানো হয় এবং তোমাদের এই কোর্সের কোর্স ফি হচ্ছে মাত্র 1999 টাকা। এবং আরেকটা কোর্স হচ্ছে মানবিক বিভাগের জন্য কোর্স, এই কোর্সটার নাম হচ্ছে শিওর A+ 2.0 কোর্স। এখানে মানবিক বিভাগের সকল বিষয় পড়ানো হয়। এটার মূল্য হচ্ছে মাত্র 2999 টাকা। দুটি কোর্স একসাথে নিলে আরও 1000 টাকা ডিসকাউন্টে 3999 টাকা দুটি কোর্সে পেয়ে যাচ্ছ। তো দেরি না করে আমাদের কোর্সে ভর্তি হয়ে যাওয়া। কোর্সের ভর্তি ডিটেলসের জন্য তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিলেই হয়ে যাবে। তো দেরি করবা না, দ্রুত নক দিয়ে নিবা। তো 43 নম্বর বলছে যে প্রতিযোগিতার ভিত্তিতে বাজার কত প্রকার হয়। অথবা আমরা যে প্রতিযোগিতার ভিত্তিতে বাজার দেখি, এই বাজারটা কত ধরনের বাজারের মধ্যে পড়ে, এই বাজার কত ধরনের হয়। তাহলে প্রতিযোগিতার ভিত্তিতে বাজার হচ্ছে 2 ধরনের। কয় ধরনের? 2 ধরনের। একটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, আর একটা হচ্ছে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। তাহলে 43-এর উত্তর কি? 43-এর উত্তর হচ্ছে ক, প্রতিযোগিতার ভিত্তিতে বাজার 2 প্রকার। 44 নম্বর বলছে যে গ্রামের একজন শাকসবজি বিক্রেতা চাইলেই পালন শাকের সরবরাহ বাড়াতে পারে না। এক্ষেত্রে পালন শাকের বাজার কোন ধরনের বাজারের উদাহরণ? এটা হচ্ছে অতি স্বল্পকালীন বাজার, কারণ শাকসবজি অতি স্বল্পকালীন বাজারের মধ্যে পড়ে। 45 বলছে যে অতি স্বল্পকালে বাজারের দাম বিশেষ করে কিসের উপর নির্ভর করে? অর্থাৎ বাজারের দাম কিসের উপর নির্ভর করে? অতি স্বল্পকালে বাজারের দাম বিশেষ করে কিসের উপর নির্ভর করে? ক যোগান, খ উপকরণ, গ উৎপাদন, ঘ চাহিদা। অর্থাৎ কিসের উপর নির্ভর করে? এটা মূলত চাহিদার উপর নির্ভর করে। কিসের উপর? চাহিদার উপর। অর্থাৎ অতি স্বল্পকালে বাজারের দাম বিশেষ করে চাহিদার উপর নির্ভর করে। 46 নম্বর বলছে পাট, সোনা ও তৈরি পোশাকের বাজার কোন ধরনের বাজারের মধ্যে পড়ে? পাট, সোনা এবং তৈরি পোশাকের বাজার কোন ধরনের বাজারের মধ্যে পড়ে? যদি জেনে থাকো দ্রুত কমেন্টের মাধ্যমে জানাও। আর তোমরা যারা আমার এই ভিডিওটা আমাদের ইউটিউব চ্যানেলে দেখতেছো, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা। যারা আমাদের পেজ থেকে দেখতেছো, অবশ্যই পেজটাকে ফলো করে দিবা। তো এখানে বলছে যে স্থানীয় বাজার, খ আন্তর্জাতিক বাজার, গ জাতীয় বাজার। অর্থাৎ পাট, সোনা, তৈরি পোশাক কোন কোন বাজারের মধ্যে পড়ে? তাহলে এখানে সবগুলো বাজারের মধ্যেই এটা পড়ে
সরি, এখানে হচ্ছে আমাদের দুটার মধ্যে পড়ে না, স্থানীয় বাজারের মধ্যে পড়ে না, এটা আন্তর্জাতিক বাজার হয় এবং জাতীয় বাজারের মধ্যে পড়ে। তাহলে এটা হচ্ছে আন্তর্জাতিক এবং জাতীয় বাজারের মধ্যে পড়ে। 47 নম্বর বলছে যে স্বর্ণের বাজার কোন ধরনের বাজারের উদাহরণ? স্বর্ণের বাজার আন্তর্জাতিক বাজারের উদাহরণ। কোন বাজার? আন্তর্জাতিক বাজারের উদাহরণ। তাহলে গ নাম্বার উত্তর, 47-এর গ নাম্বার আন্তর্জাতিক বাজারের উদাহরণ। 48 নম্বর বলছে যে ঈদ উপলক্ষে মিস্টার রহিম নরসিংদী থেকে কাপড় কিনে এনে ঢাকায় বিক্রি করেন, এখানে কোন জাতীয় বাজার নির্দেশ করে? অর্থাৎ এটা কোন জাতীয় বাজার নির্দেশ করে? ক স্বল্পকালীন, খ দীর্ঘকালীন, গ আন্তর্জাতিক, ঘ জাতীয়। অর্থাৎ এটা এখানে কোন জাতীয় বাজার নির্দেশ করে? এটা হচ্ছে জাতীয় বাজারকে নির্দেশ করে। কোন জাতীয়? জাতীয় বাজারকে নির্দেশ করে। অর্থাৎ দেশের মধ্যে যে বাজার লেনদেন হয় সেটাকেই আমরা জাতীয় বাজার বলে থাকি। 49 নম্বর বলছে যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ক্রেতা বিক্রেতার সংখ্যা কত? অর্থাৎ ক্রেতা বিক্রেতার সংখ্যা হচ্ছে অসংখ্য। অর্থাৎ পূর্ণ প্রতিযোগিতা বাজারে অসংখ্য ক্রেতা এবং অসংখ্য বিক্রেতা থাকে। তাহলে 49-এর উত্তর হচ্ছে গ। 49-এর উত্তর কি? 49-এর উত্তর হচ্ছে গ, অসংখ্য ক্রেতা বিক্রেতা থাকে। 50 নম্বর বলছে যে কোন বাজারের পণ্য সমজাতীয় হয়? অর্থাৎ কোন বাজারের পণ্য সমজাতীয় হয়? কোন বাজারের পণ্য সমজাতীয় হয়? পূর্ণ প্রতিযোগিতার, অপূর্ণ প্রতিযোগিতার, মনোপসনি, একচেটিয়ার। অর্থাৎ কোন বাজারের পণ্য সমজাতীয় পণ্য হয়? এটার উত্তর যদি জেনে থাকো তাহলে দ্রুত কমেন্টের মাধ্যমে জানাও, দ্রুত কমেন্টের মাধ্যমে জানাও কোন পণ্যের বাজার সমজাতীয় হয়। অর্থাৎ কোন বাজারে পণ্য সমজাতীয় হয়? এটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে পণ্য সমজাতীয় হয়। কোন বাজার? পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে পণ্য সমজাতীয় হয়ে থাকে। তো তোমরা অনেকেই জানো আমাদের দুটি কোর্স লঞ্চ করা হয়েছে, একটা হচ্ছে টার্গেট A+ 2.0 ইংলিশ কোর্স। এই ইংলিশ কোর্সে তোমাদের ইংলিশ A to Z পড়ানো হচ্ছে। এই কোর্সের কোর্স ফি হচ্ছে মাত্র 1999 টাকা। এবং আমাদের মানবিক বিভাগের জন্য একটা কোর্স লঞ্চ করা হয়েছে শিওর A+ 2.0 কোর্স। এই কোর্সের কোর্স ফি হচ্ছে মাত্র 2999 টাকা। দুটি কোর্স একসাথে কিনলে তোমরা আরও 1000 টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ, মাত্র 3999 টাকা দুটি কোর্স পেয়ে যাচ্ছ। তো দেরি না করে অবশ্যই আমাদের কোর্সে ভর্তি হয়ে যাবা। কোর্সে ভর্তি হওয়ার জন্য তোমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলেই হয়ে যাবে, বাকি প্রসেস তোমাদের বলে দেওয়া হবে। আর যারা তোমরা আমাদের এই ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা। যারা পেজ থেকে দেখতেছো অবশ্যই আমাদের পেজটাকে ফলো করে দিবা। যারা পূর্ববর্তী ভিডিওগুলো দেখো নাই অবশ্যই আমাদের পূর্ববর্তী ভিডিওগুলো দেখে নিবা। ধন্যবাদ সাথে থাকার জন্য।